সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচন চাই কমিশন, সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ব্যাহত হওয়ার শঙ্কা। সারা দেশে আরও 3 দিনের হিট অ্যালার্ট, ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি। দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি, চা গাছে আসছে না নতুন কুড়ি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আসন্ন উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট করতে হবে। সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। মিনালা দিবার রিপোর্ট। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নানা তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে কমিশনে এই সভা। এতে অংশ নেন পুলিশ প্রধান, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, এসপি ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরো যদি কোনো নির্বাচন থেকে থাকে, ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ যেন না হয়, সেজন্য যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার কথা বলেন সিএসি। আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমাদের নির্বাচনের মধ্যে হয়ে থাকে, পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনে নির্বাচন কমিশন। আপনাদের বক্তব্য আমাদের শুনতে হবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে টানা তৃতীয়বার হিট অ্যালার্ট দেওয়া হলো। আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই সতর্কবার্তা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে পড়ছে উপকূলীয় উপজেলা মোংলা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহে সকাল থেকে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে কুয়াশা পড়ছে। গ্রীষ্মে আবহাওয়ার এমন বৈচিত্র্য রূপ এর আগে দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন, পরিবর্তিত এমন আবহাওয়া মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ভোরবেলা দেখতেছি 2-3 দিন যাবত খুব কুয়াশা, আবার সূর্য ওঠার সাথে তাপমাত্রা বাইরে যা। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। গাইবান্ধায় অতিরিক্ত গরম ও তাপদাহ থেকে রক্ষায় পথচারী, ভ্যান চালক ও দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করেছে পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। ধুলায় ও কারাবন্দী সহ সাধারণ মানুষকে পানি ও স্যালাইন দিয়েছে পুলিশ। সাধারণ মানুষ যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয়, অসুস্থ যাতে না হয়, সেজন্য তাদেরকে পরামর্শ প্রদান করেছি। এদিকে রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি, মেহেরপুর ও ভোলা সহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সমর ইসলাম, 21 টেলিভিশন। টানা দাবদাহে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অনেক বাগানের অন্তত 20% গুটি ঝরে গেছে। ফলে এবার ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, আর বিপুল অর্থ লগ্নি করে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তাপদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। এক সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফলে ঠাঠা পড়া রোদে সৃষ্টি হয়েছে চরম বৈরী আবহাওয়া। মৌসুমের শুরুর দিকে ভালো মুকুল এলেও ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় আম। এরপর তীব্র খরতাপে গাছে আম ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে চাষিদের। বোটার রস শুকিয়ে হলুদ আকার ধারণ করে ঝরে পড়ছে আমের গুটি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাপমাত্রার কারণে আমাদের আম কিছু ফেটে গেছে এবং আমের গুটি বা ছোট ছোট আম পড়ে গেছে। ট্রেনিং আমাদেরকে বলা হয়েছে যে সেচ অবশ্যই দিতে হবে, না হলে এই রোদের কারণে আর এই গরমের কারণে আম ঝরে যাবে সব। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বাগানে সেচ দেয়া সহ আমের গুটি রক্ষায় প্রতিদিন পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল 8টার আগে অথবা সন্ধ্যার দিকে, বিকালে যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে। আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এই বছর লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এদিকে প্রতিকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জেও বিপর্যস্ত আমের বাগান। কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে মুকুল ফুটেছে প্রায় 90%। এতে ব্যবসায়ীরাও বিপুল অর্থ লগ্নি করেন আম বাগানে। কিন্তু টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। লোকসানের শঙ্কায় দিশেহারা আম চাষি ও ব্যবসায়ীরা। যেহেতু আম কম, সেহেতু আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনটা হবে না। হাত দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, তাও আম ঠিক মতন টিকায় নিয়ে যাচ্ছে না। ব্যবসায়ীদের শঙ্কা, বৈরী আবহাওয়ায় এবার আম উৎপাদন 50% নেমে আসতে পারে। আমের ফলনও মনে করেন খুব খারাপ, মানে বৃষ্টি নাই, আম মনে করেন ঝরে পড়িয়েছে। সেচ প্রকল্পে যে মোটরের সাহায্যে পানি দিচ্ছি। স্থানীয় উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানান, গুটি ঝরে যাওয়া রোধে গাছের পরিচর্যায় চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। এই খরার প্রভাব যদি না আসতো তাহলে হয়তো সেখানেও কাঙ্ক্ষিত ফলন আমাদের আমরা আশা করতেছিলাম। 7 থেকে 10 দিন অন্তর অন্তর সেচ প্রয়োগ করার জন্য এবং সেচ প্রয়োগের পরে মালচিং করার জন্য। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,52,525 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে তাপদাহে চা গাছে আসছে না নতুন কুড়ি। কোথাও কোথাও পুড়ে গেছে গাছ। মৌসুমের শুরুতেই গরমে কমে গেছে চা পাতা ফলনের গতি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যে সময় নতুন পাতায় চা শ্রমিকদের হাত ভরে যাওয়ার কথা, সেই সময়ে নতুন কুড়ির রোগাক্রান্ত পাতা তুলে ফেলতে হচ্ছে শ্রমিকদের। পাতা কম থাকায় প্রতিদিনের 24 কেজি পাতাও উঠাতে পারছেন না তারা। প্রচণ্ড দাবদাহের প্রভাবে মৌলভীবাজার জেলার 92টি চা বাগান ক্ষতিগ্রস্ত। ধলা পাতাগুলা না তুললে ডক পাতির মুখ খুলতো না। 10টা চারা তুললেও তো এক মুঠা পাতা হয় না, তো আরেক তো বাচ্চাও হয় না। এত বড় রোদে সব খড়ি যায়, চারা তো মরে যাইতে আছে। চারা মরে যাওয়ার কারণে আমরা পানি আনিয়া ঢালিয়া বাঁচাইতে পারি না। চা বিজ্ঞানীরা বলছেন চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। এর উপরে গেলেই ক্ষতিগ্রস্ত হয় চা গাছ। তবে চা বাগানে শেডের কারণে 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা 35 ডিগ্রির উপরে। এতে হুমকির মুখে চা শিল্প। একদিকে খরায় জ্বলতেছে, একদিকে রেসপাইটার, সব মিলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দরকার। যাদের ইরিগেশন আছে হয়তো ইরিগেশন চালাতে পারে, যাতে কিছুটা রক্ষা পাবে গাছগুলা। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে মাটি গর্ত করে পচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে দেওয়ার পরামর্শ চা বিজ্ঞানীদের। 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলায়ে দিতে হবে।
সুন্দর করে মিলাই দিতে হবে। আমরা ইতিপূর্বে এই সাজেশন যাদেরকে দিছি ওরা এটাকে প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলছেন চায়ের জন্য পরিমিত বৃষ্টি না হলে দেখা দিতে পারে উৎপাদন ঘাটতি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। আবারও দাবদাহ প্রসঙ্গ। তাপপ্রবাহ চললেও আর ছুটি না বাড়িয়ে 28 এপ্রিল থেকেই স্কুল কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পোষাতে 4 মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি সহ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ। দেশের বিভিন্ন স্থানে পারদ উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই। নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো 28 এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা, দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়, তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে 4 মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদ উল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেয়া হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরে রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মতিন এ রায় দেন। মামলায় বলা হয় 21 বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর 2018 সালের 23 জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহানাকে হত্যা করে। এবারে চট্টগ্রামের খবর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বিকেল 5টা এবং ছাত্রীদের শুক্রবার সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিকেলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধ করার এই সিদ্ধান্ত হয়। সড়ক দুর্ঘটনায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে 4 দিন ধরে ক্যাম্পাস উত্তাল ছিল। শিক্ষার্থীরা সব ক্লাস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আজ চতুর্থ দিনেও চট্টগ্রাম কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন চুয়েট শিক্ষার্থীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় চুয়েট কর্তৃপক্ষ। সংঘাতের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া 261 জন বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি সদস্য সহ 288 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সকালে তাদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে জাহাজে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো অন্য 27 জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তা। 3 মার্চ থেকে কয়েক ধাপে মিয়ানমারের এসব নাগরিক বাংলাদেশে আশ্রয় নেয়। আগে আশ্রয় নেয়া আরও 330 জনকে 15 ফেব্রুয়ারি ফেরত পাঠানো হয়েছিল। কক্সবাজার সম্ভাবনাময় অঞ্চল হলেও দক্ষ প্রশিক্ষকের অভাবে কোনো সেক্টরেই গড়ে উঠছে না দক্ষ জনবল। এই সংকট কাটিয়ে উঠতে যৌথ উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা কক্সবাজার চেম্বার। কক্সবাজারের একটি হোটেলে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ ও আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী সাইফুজ্জামান, রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি প্রোগ্রাম গ্লোবাল অ্যাপ্লায়েন্স
কানাডা এর কান্ট্রি প্রধান বিবেক প্রকাশ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস সহ অন্যান্যরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক রাঙামাটিতে হয়েছে। সভাপতিত্ব করেন সংসদ সদস্য বীর বাহাদুর। সভায় ৩ পার্বত্য জেলায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, সংসদীয় কমিটির সদস্যরা সহ ৩ পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শেষ হয়েছে। ইউপিডিএফ এর ডাকে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। বান্দরবানে কেএনএফ বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ গ্রেফতার, আটক ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনায় বাধা দেওয়ার অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় নানিয়ারচর উপজেলা সড়ক, কাউখালী উপজেলায় রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করা হয়। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচন চাই কমিশন, সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ব্যাহত হওয়ার শঙ্কা। সারা দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট, ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি। দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি, চা গাছে আসছে না নতুন কুড়ি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2028 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।